হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই নিরাপদে আছেন। হ্যাঁ, আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি আরও নতুন নতুন কিছু সমস্যার সমাধান নিয়ে। হ্যাঁ, সমস্যাগুলো অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আশা করি পুরো সময়টা আপনারা আমার সাথেই থাকবেন। হ্যাঁ, আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক আইডিয়াস এবং কিছু কিছু নিয়ম আপনাদের সামনে আলোচনা করেছি। আশা করি আমার ক্লাসগুলো আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ক্লাসগুলো দেখে নেবেন। হ্যাঁ, যদি আমার ক্লাস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে সব আপডেট পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আজকে আমি প্রথমেই কমপ্লিটিং সেন্টেন্সের একটা টার্ম ইউজ অফ টু ইন অর্ডার টু এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ টু এবং ইন অর্ডার টু এর ব্যবহার। টু এবং ইন অর্ডার টু। টু ইন অর্ডার টু। টু বা ইন অর্ডার টুর বাংলা অর্থ হচ্ছে জন্য বা উদ্দেশ্যে কোনো কাজ করা এবং কি উদ্দেশ্যে কাজ করা এটা বোঝাতে আমরা সিম্পল সেন্টেন্সে টু এবং ইন অর্ডার টু ব্যবহার করে থাকি। টু অথবা ইন অর্ডার টু, আসলে যে কোনো একটা ব্যবহার করলেই চলে। স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস টু in order to plus verb 1 plus extension। এটা হচ্ছে টু বা ইন অর্ডার টু যুক্ত সেন্টেন্সের গঠন। এখানে আমরা টু বা ইন অর্ডার টু যে কোনো একটা ব্যবহার করতে পারি। টু বা ইন অর্ডার টুর আগে যে অংশটা থাকে এই অংশটা দিয়ে কাজ বোঝানো হয়। টু বা ইন অর্ডার টুর আগে যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে কাজ বোঝানো হয় এবং টু বা ইন অর্ডার টুর পরে যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে কাজের উদ্দেশ্য বোঝানো হয়। টু বা ইন অর্ডার টুর পরে যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে কাজের উদ্দেশ্য বোঝানো হয়। আমি আবার বলছি, টু বা ইন অর্ডার টুর আগে যে ক্লজটা থাকে বা যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে কাজ বোঝানো হয় এবং টু বা ইন অর্ডার টুর পরে যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে কাজের উদ্দেশ্য বোঝানো হয়। আমরা কিছু এক্সাম্পল ব্যবহার করতে পারি, যেমন হি ওয়েন্ট টু মার্কেট টু ডু সাম শপিং। কাজ হচ্ছে বাজারে গেল এবং কাজের উদ্দেশ্য হচ্ছে শপিং করা। কাজ হচ্ছে বাজারে গেল এবং বাজারে যাওয়ার উদ্দেশ্য কি? বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শপিং করা। আবার এরকম বলতে পারি, দ্য স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি। in order to make good result. The students should study regularly in order to make good result. এখানে কাজ হচ্ছে নিয়মিত লেখাপড়া করা। কাজ হচ্ছে নিয়মিত লেখাপড়া করা আর কাজের উদ্দেশ্য হচ্ছে টু মেক গুড রেজাল্ট। টু মেক গুড রেজাল্ট।
ওকে, এইভাবে আমরা এরকম বলতে পারি হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। জীবনে সফল হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করে। জীবনে সফল হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করে। এইভাবে আমরা টু বা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। কমপ্লিটিং সেন্টেন্সে টু বা ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। এখানে হয়তো কমপ্লিটিং সেন্টেন্সের জন্য প্রশ্নে টু বা ইন অর্ডার টু পর্যন্ত দেওয়া থাকতে পারে, আমাদের বাকি অংশটা কমপ্লিট করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সের জন্য টু বা ইন অর্ডার টু দেওয়া থাকতে পারে, আমাদের বাকি অংশটা কমপ্লিট করতে হবে। তার মানে কি, আমাদের কাজটা ভালো করে বুঝতে হবে এবং কাজের উদ্দেশ্যটা লিখতে হবে। কাজটা ভালো করে বুঝতে হবে এবং কাজের উদ্দেশ্যটা লিখতে হবে। সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন দিয়ে। ওকে, এখন আমি আরেকটা জিনিস আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্সে, নট অনলি বাট অলসোর ব্যবহার। নট অনলি বাট অলসো এর ব্যবহার। নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো মানে কি? শুধু এটা নয়, আরো কিছু। আরো কিছু। শুধু এটা নয়, আরো কিছু। নট অনলি বাট অলসো সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে বসে। মনে রাখতে হবে নট অনলি এবং বাট অলসো দিয়ে দুটো একই ধরনের পার্টস অফ স্পিচ বসে। অর্থাৎ নট অনলি বাট অলসোর পরপরই, নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ বসে, বাট অলসোর পরেও একই পার্টস অফ স্পিচ বসে। আমি আবার বলছি, নট অনলির পরে যে পার্টস অফ স্পিচ বসে, বাট অলসোর পরেও সেই একই পার্টস অফ স্পিচ বসে। তার মানে নট অনলির পরে যদি নাউন বসে তাহলে বাট অলসোর পরেও নাউন বসবে। নট অনলির পরে যদি ভার্ব বসে তাহলে বাট অলসোর পরেও ভার্ব বসবে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, নট অনলির পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বাট অলসোর পরেও সাবজেক্ট বসবে। নট অনলির পরে যদি ভার্ব থাকে তাহলে বাট অলসোর পরেও ভার্ব বসবে। নট অনলির পরে যদি অবজেক্ট থাকে তাহলে বাট অলসোর পরেও অবজেক্ট বসবে। ওকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এক্ষেত্রে আমরা ব্যবহার কিভাবে করব? যদি দেখি দুটো সাবজেক্ট আলাদা তাহলে নট অনলি বা বাট অলসো সাবজেক্টের আগে বসবে। যদি দেখি দুটো সাবজেক্ট আলাদা তাহলে নট অনলি বা বাট অলসো সাবজেক্টের আগে বসবে। যদি দেখি দুটো ভার্ব আলাদা তাহলে নট অনলি বা বাট অলসো ভার্বের আগে বসবে। যদি দেখি দুটো অবজেক্ট আলাদা তাহলে নট অনলি বা বাট অলসো অবজেক্টের আগে বসবে। আমি আবার বলছি, যদি দুটো সাবজেক্ট আলাদা হয় নট অনলি বা বাট অলসো সাবজেক্টের আগে বসবে। যদি দুটো ভার্ব আলাদা হয় তাহলে নট অনলি বা বাট অলসো ভার্বের আগে বসবে। আর যদি দুটো অবজেক্ট আলাদা হয় তাহলে নট অনলি বা বাট অলসো অবজেক্টের আগে বসবে। ওকে, এখন আমরা কিছু এক্সাম্পলস ব্যবহার করি। যেমন নট অনলি রহিম but also Karim got GPA 5. Not only Rohim
বাট অলসো করিম গট জিপিএ 5। তার মানে শুধু রহিমই জিপিএ 5 পেয়েছে তা নয়, করিমও জিপিএ 5 পেয়েছে। শুধু রহিমই জিপিএ 5 পেয়েছে তা নয়, করিমও জিপিএ 5 পেয়েছে। আবার আমরা বলতে পারি নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল is popular in Bangladesh। শুধু ক্রিকেটই না, ফুটবলও বাংলাদেশে খুব জনপ্রিয়। শুধু ক্রিকেটই না, ফুটবলও বাংলাদেশে খুব জনপ্রিয়। আবার দেখি আমরা এখানে দুটো সাবজেক্ট আলাদা, তাই নট অনলি এবং বাট অলসো দুটো সাবজেক্টের আগে বসছে। এবার আমরা দেখব যদি দুটো ভার্ব আলাদা হয় তাহলে নট অনলি বাট অলসো কিভাবে বসে। হি not only plays cricket well but also draws very good picture। He not only plays cricket well। এখানে দুটো ভার্ব আলাদা, একটা হচ্ছে প্লেস আর একটা হচ্ছে ড্রস। ওকে, একটা হচ্ছে প্লেস আর একটা হচ্ছে ড্রস, দুটো ভার্ব আলাদা। তাই প্রথম ভার্বের আগে নট অনলি বসলো এবং দ্বিতীয় ভার্বের আগে বাট অলসো বসলো। প্রথম ভার্ব প্লেস এর আগে নট অনলি এবং দ্বিতীয় ভার্ব ড্রস তার আগে বাট অলসো বসলো। ওকে, আবার আমরা লিখতে পারি হি not only goes to market but also goes না, এখানে past tense এ দিলে ভালো হবে। went to market but also did some shopping। He not only went to market but also did some shopping। এখানে দুটো ভার্ব আলাদা, একটা হচ্ছে went আর একটা হচ্ছে did। তাই went এর আগে not only বসেছে আর did এর আগে but also বসেছে। সে শুধু বাজারেই যায়নি, কিছু বাজারও করেছে। সে শুধু বাজারেই যায়নি, কিছু বাজারও করেছে। এখন আমরা দেখব কিভাবে দুটো অবজেক্ট আলাদা হলে সেক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। দুটো অবজেক্ট যদি আলাদা হয়, যেমন আমরা বলতে পারি হি প্লেজ নট অনলি ক্রিকেট but also football well। He plays not only cricket but also football well। এখানে একটা অবজেক্ট হচ্ছে ক্রিকেট আর একটা অবজেক্ট হচ্ছে ফুটবল। একটা হচ্ছে অবজেক্ট হচ্ছে ক্রিকেট আর একটা অবজেক্ট হচ্ছে ফুটবল। তাই
প্রথম অবজেক্ট ক্রিকেটের আগে নট অনলি ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় অবজেক্ট ফুটবলের আগে বাট অলসো ব্যবহার করা হয়েছে। প্রথম অবজেক্ট ক্রিকেটের আগে নট অনলি এবং দ্বিতীয় অবজেক্ট ফুটবলের আগে বাট অলসো ব্যবহার করা হয়েছে। আবার এরকম হতে পারে, হি ভিজিটেড not only Chittagong but also Cox's Bazar. He visited not only Chittagong but also Cox's Bazar. সে শুধু চিটাগাং ভ্রমণই করেনি, কক্সেস বাজারও ভ্রমণ করেছে। সে শুধু চিটাগাং ভ্রমণই করেনি, কক্সেস বাজারও ভ্রমণ করেছে। তো ভিউয়ার্স, আমরা এইভাবে নট অনলি এবং বাট অলসো ব্যবহার করতে পারি কমপ্লিটিং সেন্টেন্সে। এখন আমি আপনাদের সামনে আরেকটা টার্ম উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের ব্যবহার শিখব। would you mind এর মানে হচ্ছে আপনি কি কিছু মনে করবেন। শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকে would you mind এর। আপনি কি কিছু মনে করবেন। would you mind কোথায় বসে? would you mind হচ্ছে কোনো কাজ করার অনুরোধ করতে বোঝানো হয়। কোনো কাজ করার অনুরোধ করা বোঝাতে বাক্যের শুরুতে would you mind বসে। আবার কোনো কাজ করার অনুমতি নেওয়া, এই অর্থেও আমরা would you mind ব্যবহার করে থাকি। কোনো কাজ করার অনুমতি নেওয়া এরকম অর্থেও আমরা would you mind ব্যবহার করে থাকি। আবার কোনো কাজ করার জন্য অনুরোধ করা বোঝাতেও আমরা বাক্যের শুরুতে would you mind ব্যবহার করি। প্রথমে আমরা দেখব, যদি কোনো কাজ করার অনুরোধ করা বোঝানো হয় তাহলে কোন স্ট্রাকচার ব্যবহার করা হয়। স্ট্রাকচারটা হয় এরকম, would you mind প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, লাস্টে অবশ্যই জিজ্ঞাসার চিহ্ন। যেমন would you mind lending me your pen, বা আমরা বলতে পারি would you mind closing the door, বা বলতে পারি would you mind going out। ওকে, তার মানে হচ্ছে would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যে কোনো একটা ভার্ব নিয়ে সেই ভার্ব অনুসারে এক্সটেনশন ব্যবহার করলে আমরা পারি। এই স্ট্রাকচারটা কোথায় ব্যবহার করা হয়? অনুরোধ করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো কাজ করার অনুরোধ করা বোঝাতে আমরা would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন ব্যবহার করি। আর যদি কোনো কাজ করার অনুমতি নেওয়া এই অর্থে ব্যবহার করা হয় তখন স্ট্রাকচারটা কেমন হয়? তখন স্ট্রাকচারটা হয় হচ্ছে, অনুমতি নেওয়া যদি বোঝানো হয় would you mind প্লাস if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্ষেত্রেও অবশ্যই লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে।
ওকে, would you mind প্লাস if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন would you mind if he stays with you? Would you mind if he stays with you? তার মানে সে যদি তোমার সাথে থাকে তুমি কি কিছু মনে করবে? সে যদি তোমার সাথে থাকে তুমি কি কিছু মনে করবে? ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি if প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তবে এক্ষেত্রে বেশিরভাগই ভার্বের প্রেজেন্ট ফর্মই ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আবার আমরা এরকম বলতে পারি would you mind if I go with you? তার মানে কি, আমি যদি তোমার সাথে যাই তুমি কি কিছু মনে করবে? আমি যদি তোমার সাথে যাই তুমি কি কিছু মনে করবে? তার মানে কি, আমি তোমার সাথে যাওয়ার অনুমতি প্রার্থনা করছি। বা সে যদি তোমার সাথে থাকে তুমি কি কিছু মনে করবে? তার মানে কি, সে তোমার কাছে থাকার অনুমতি প্রার্থনা করছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমি এতক্ষণ কমপ্লিটিং সেন্টেন্সে টু এবং ইন অর্ডার টুর ব্যবহার, তারপর নট অনলি বাট অলসো এর ব্যবহার এবং উড ইউ মাইন্ড এর ব্যবহার, এই তিনটা জিনিস আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি বাড়িতে এই বিষয়গুলো বারবার অনুশীলন করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।